ভারত বনাম পাকিস্তান, সামরিক সক্ষমতা কার কেমন? কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনায় ভারত পাকিস্তানের মাঝে উত্তেজনা চরমে। কূটনৈতিক বহিষ্কার থেকে শুরু করে আকাশপথ বন্ধের পাল্টাপাল্টি ঘোষণায় যুদ্ধের দামামা যেন দরজায় কড়া নাড়ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই তার সেনাবাহিনীকে দিয়েছেন পূর্ণ স্বাধীনতা, অর্থাৎ পেহেলগাম হামলার বদলা নিতে ভারতীয় সেনারা কখন, কোথায়, কিভাবে আঘাত হানবে তা তারা নিজেরাই ঠিক করবে। অন্যদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী গোয়েন্দা তথ্যের বরাতে হুঁশিয়ারি দিয়েছেন, ভারত যদি কোনো সামরিক পদক্ষেপ নেয় তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে। এর আগে 3 বার ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, যার সব শেষটি ছিল 1971 সালে। তাছাড়া সীমিত পরিসরে একটি যুদ্ধ হয় 1999 সালে কার্গিলে, যেবার প্রথমবারের মতো পারমাণবিক যুদ্ধের আশঙ্কা প্রকাশ্যে আসে। সামরিক যুদ্ধের বিচারে কে এগিয়ে? গ্লোবাল ফায়ার পাওয়ারের 2025 সালের তালিকা অনুযায়ী বিশ্বের 4র্থ শক্তিশালী সামরিক শক্তি হতে চলেছে ভারত। তাদের উপরে রয়েছে কেবল যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন। অন্যদিকে 145টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান 12তম। তবে শুধু র্যাঙ্কিং দিয়ে আসল চিত্র বোঝা মুশকিল। আসুন খতিয়ে দেখা যাক সামরিক সক্ষমতার খুঁটিনাটি। কার সৈন্য বেশি? সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2024 সালের প্রতিবেদন বলছে, ভারত প্রতিরক্ষা খাতে পাকিস্তানের চেয়ে 9 গুণ বেশি খরচ করেছে। 2025 সালে ভারতের প্রতিরক্ষা বাজেট প্রায় $86 বিলিয়ন, যেখানে পাকিস্তান 2024-25 অর্থ বছরে বরাদ্দ করেছে মাত্র $10 বিলিয়ন কিছু বেশি। সেনা সংখ্যার নিরিখেও ভারত এগিয়ে। তাদের সক্রিয় সেনা সংখ্যা 14.5 লাখের বেশি, যেখানে পাকিস্তানের 6.5 লাখের কিছু বেশি। রিজার্ভ সেনা ও আধা সামরিক বাহিনীর ক্ষেত্রেও ভারতের পাল্লা ভারী। স্থলযুদ্ধে কে শক্তিশালী? স্থলভাগের লড়াইয়ে বেশিরভাগ ক্ষেত্রেই ভারতের আধিপত্য দেখা যায়, তবে চমক আছে অন্যখানে। স্বয়ংক্রিয় কামান ও মাল্টিপল রকেট লঞ্চারের সংখ্যায় পাকিস্তান কিন্তু ভারতের চেয়ে এগিয়ে। পাকিস্তানের 662টি সেলফ প্রপালড আর্টিলারির বিপরীতে ভারতের কাছে আছে মাত্র 100টি। একইভাবে পাকিস্তানের 600টি মোবাইল রকেট প্রজেক্টরের তুলনায় ভারতের কাছে আছে 264টি। তবে ট্যাঙ্কের সংখ্যায় ভারত অনেক এগিয়ে। তাদের কাছে 4201টি ট্যাঙ্ক, 1,48,594টি সাঁজোয়া যান এবং 3,975টি টেনে নিয়ে যাওয়া কামান রয়েছে। পাকিস্তানের কাছে ট্যাঙ্ক আছে 2,627টি, সাঁজোয়া যান 17,516টি এবং টেনে নিয়ে যাওয়া কামান 2,629টি। নৌবহরে কার দাপট? নৌবাহিনীর রণতরীর ক্ষেত্রেও ভারত স্পষ্টতই এগিয়ে। মাইন ওয়ারফেয়ার বাদে প্রায় সব ক্ষেত্রেই পাকিস্তানের চেয়ে শক্তিশালী ভারতীয় নৌবাহিনী। তাদের 293টি যুদ্ধ জাহাজের মধ্যে রয়েছে 2টি বিমানবাহী রণতরী, 13টি ডেস্ট্রয়ার, 14টি ফ্রিগেট, 18টি সাবমেরিন, 18টি করভেট ও 135টি টহল জাহাজ। অন্যদিকে পাকিস্তানের 121টি যুদ্ধ জাহাজের বহরে কোনো বিমানবাহী রণতরী বা ডেস্ট্রয়ার নেই। তাদের আছে 9টি ফ্রিগেট, 8টি সাবমেরিন, 9টি করভেট এবং 69টি টহল জাহাজ। আকাশে কার গর্জন বেশি? আকাশপথেও ভারতের শক্তি অনেক বেশি। ভারতীয় বিমান বাহিনীর অধীনে রয়েছে 31টি স্কোয়াড্রন, যেখানে প্রতিটি স্কোয়াড্রনে 17 থেকে 18টি যুদ্ধ বিমান থাকে। পাকিস্তানের আছে মাত্র 11টি স্কোয়াড্রন। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ভারতের মোট 2229টি বিমানের বিপরীতে পাকিস্তানের আছে 1399টি। ভারতের 643টি যুদ্ধ বিমানের মধ্যে 130টি বোমারু বিমান, যেখানে পাকিস্তানের 418টি যুদ্ধ বিমানের মধ্যে 90টি বোমারু বিমান। পাকিস্তানের সবচেয়ে কার্যকর যুদ্ধাস্ত্র হল যুক্তরাষ্ট্রের তৈরি F-16 এবং চীনের সহায়তায় তৈরি JF-17 থান্ডার। তবে গত কয়েক বছরে ভারতের বিমান বহরে যুক্ত হয়েছে ফ্রান্সের অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান, যা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং আকাশ থেকে আকাশে 150 কিলোমিটার ও আকাশ থেকে ভূমিতে 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এছাড়াও ভারতের কাছে রয়েছে মিরাজ 2000 এর আধুনিক সংস্করণ সহ আরও অনেক শক্তিশালী যুদ্ধ বিমান। আকাশপথে ভারতের সক্রিয় বিমান ঘাঁটির সংখ্যা 311, যেখানে পাকিস্তানের 116টি। পরমাণু অস্ত্র সমানে সমানে টক্কর। পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক সিপ্রির 2024 সালের প্রতিবেদন বলছে, 2টি দেশ প্রায় একই অবস্থানে রয়েছে। ভারতের কাছে আনুমানিক 172টি এবং পাকিস্তানের কাছে 170টি পারমাণবিক ওয়ারহেড মজুদ আছে। তবে এর মধ্যে কতগুলো ব্যবহারযোগ্য অবস্থায় আছে তা নিশ্চিতভাবে জানা যায় না।
সিপ্রির মতে পাকিস্তান মূলত ভারতের সঙ্গে পাল্লা দিয়েই পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যেখানে ভারত মনোযোগ দিয়েছে দূরপাল্লার অস্ত্রের দিকে, যা চীনকেও লক্ষ্যবস্তু করতে সক্ষম। উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের প্রতিবেশী চীনও পারমাণবিক শক্তিধর দেশ এবং 2024 সালে তাদের ওয়ারহেডের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ক্ষেপণাস্ত্রের দৌড়। ক্ষেপণাস্ত্রের পাল্লা ও সক্ষমতার বিচারেও হাড্ডাহাড্ডি লড়াই। পাকিস্তানি ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে রয়েছে ক্রুজ, ট্যাকটিক্যাল ও স্বল্প মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বাবর ও শাহিন 1 এর মতো স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের পাল্লা 700 থেকে 1000 কিলোমিটার। মধ্যম পাল্লার গৌরী ও শাহিন 2-3 এর পাল্লা 2500 থেকে 2750 কিলোমিটার পর্যন্ত। পাকিস্তানের আবাবিল ক্ষেপণাস্ত্রটি একাধিক ওয়ারহেড বহনে এবং শত্রুর প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম, যা দক্ষিণ এশিয়ার প্রথম মাল্টিপল ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র বলে মনে করেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ভারতের রয়েছে পৃথ্বী সিরিজ, যার পাল্লার 250 থেকে 600 কিলোমিটার এবং অগ্নি সিরিজ, যার পাল্লা 1200 থেকে 8000 কিলোমিটার। অগ্নি 5 একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 7 থেকে 8000 কিলোমিটার। এছাড়াও ভারতের কাছে রয়েছে নির্ভয়া ও ব্রহ্মোস এর মতো উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র। ব্রহ্মোস পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। 2024 সালে ভারত সফলভাবে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে, যার পাল্লা 1500 কিলোমিটারের বেশি এবং যা আকাশ, স্থল ও জলপথ থেকে আঘাত হানতে সক্ষম। ড্রোন যুদ্ধ। আধুনিক যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার ড্রোন। ভারত ও পাকিস্তান উভয় দেশই তাদের অস্ত্রাগারে ড্রোনের সংখ্যা বাড়াচ্ছে। বিদেশ থেকে উন্নত ড্রোন কেনার পাশাপাশি দেশীয় প্রযুক্তিতেও ড্রোন তৈরি করছে তারা। এই ড্রোনগুলো নজরদারি, গুপ্তচরবৃত্তি এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার জন্য ব্যবহৃত হয়। প্রতিরক্ষা বিশ্লেষক রাহুল বেদি মনে করেন, আগামী কয়েক বছরে ভারতের কাছে প্রায় 5000 ড্রোন থাকবে। পাকিস্তানের ড্রোন সংখ্যা কম হলেও তাদের মধ্যে বৈচিত্র্য রয়েছে এবং প্রায় 10 থেকে 11 ধরনের আলাদা মডেল তাদের কাছে মজুদ আছে। ভারত সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে $3.5 বিলিয়ন বিশাল ড্রোন চুক্তি করেছে, যার মধ্যে রয়েছে 31টি অত্যাধুনিক প্রেডেটর ড্রোন। পাকিস্তানের নিজস্ব তৈরি ড্রোনের মধ্যে শাহপার, বুরাক ও উকাপ উল্লেখযোগ্য। তারা তুরস্ক ও চীন থেকেও ড্রোন আমদানি করে। অবসরপ্রাপ্ত জেনারেলের সতর্কবার্তা। দক্ষিণ এশিয়ার রাজনীতি বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, ভারত হয়তো সীমিত সামরিক অভিযান চালাতে পারে, যা পরবর্তীতে পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে। তবে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত SH পানাক তাড়াহুড়ো করে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে সতর্ক করেছেন। তার মতে, পাকিস্তান একটি পরমাণু শক্তিধর দেশ এবং ভারতের সীমিত হামলার জবাব দেওয়ার জন্য তাদের যথেষ্ট সামরিক শক্তি রয়েছে। তিনি আরও লিখেছেন, ক্ষেপণাস্ত্র, ড্রোন বা বিমান বাহিনীর সক্ষমতা যতই থাকুক, ভারত এখনও প্রযুক্তিগতভাবে এত উন্নত নয় যে কোনো পাল্টা ক্ষতি ছাড়াই সার্জিক্যাল স্ট্রাইক করতে পারবে। পাকিস্তানের পাল্টা আঘাত হানার ক্ষমতা আছে এবং ভারতের সেই প্রস্তুতি থাকা উচিত। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আত্মবিশ্বাসের সুরে বলেছেন, তাদের কোনো প্রস্তুতির দরকার নেই, তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও হুঁশিয়ারি দিয়েছেন, কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেওয়া হলে 2019 সালের বালাকোটের মতোই জবাব দেওয়া হবে। পেহেলগামের হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। সামরিক শক্তির এই চুলচেরা বিশ্লেষণ হয়তো একটা ধারণা দিতে পারে, কিন্তু যুদ্ধক্ষেত্রের বাস্তবতা অনেক ভিন্ন হতে পারে। পরমাণু অস্ত্রের উপস্থিতি পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। কাশ্মীরের পেহেলগামে হামলার পর উপমহাদেশের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠেছে। উত্তেজনার ঘূর্ণিপাকে ঘুরছে ভারত আর পাকিস্তান। এই উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হঠাৎ এক বিস্ফোরক মন্তব্য করে বসেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে। আর এদিকে একেবারে নীরব গতি নিয়ে বিতর্কে ঢুকে পড়েছে এক বিশ্ব শক্তি চীন। কিন্তু চীন কি করবে, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। বিবিসির প্রতিবেদন। পাকিস্তান আর চীনের মধ্যে বহু পুরনো সম্পর্ক, সামরিক হোক বা কূটনৈতিক, দুই দেশ বহু দশক ধরেই একে অপরের পাশে থেকেছে। সেই সম্পর্কই কি এবার ভারতকে কড়া পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখবে, এমন ভাবনাই ঘুরছে বিশ্লেষকদের মনে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি জানিয়েছেন, তারা কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের উত্তেজনার উপর নজর রাখছে। বেইজিংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের সঙ্গে কথা বলার সময় ওয়াং ই দুপক্ষকেই সংযত থাকার অনুরোধ করেছেন।
চীনের চোখে কি বেশি গুরুত্বপূর্ণ? গত কয়েক দশকে পাকিস্তান চীনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, অর্থনৈতিক দিক থেকে হোক বা সামরিক সরঞ্জামের দিক থেকে। যুদ্ধের জন্য আধুনিক সমরসজ্জা লাগুক বা বছরে ঘাটতি সামলাতে দেনা, এমনকি আন্তর্জাতিক FATF এর মতো সংস্থার চাপ থেকে বাঁচতে সব ক্ষেত্রেই পাশে থেকেছে চীন। FATF হচ্ছে এমন এক সংস্থা যারা নজর রাখে কোন কোন দেশ সন্ত্রাসে অর্থায়ন করছে বা টাকা পাচার করছে কিনা। এর চোখ রাঙানির হাত থেকে বারবার পাকিস্তানকে বাঁচিয়েছে চীন। আরেকদিকে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের মাধ্যমে পাকিস্তানে প্রায় ৬২ কোটি ডলার বিনিয়োগ করেছে চীন। সদ্য গদরে তারা এক বিমানবন্দরেও তৈরি করেছে চীনের অর্থে। এখানেই শেষ নয়, পাকিস্তান আর চীন একসঙ্গে যৌথ সামরিক মহড়া করে, আর পাকিস্তান বড় সংখ্যায় আধুনিক অস্ত্র কিনে চীন থেকে। স্টকহোমের ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বলছে, বিগত ৫ বছরে পাকিস্তানের ৮১% অস্ত্রই এসেছে চীন থেকে। তসলিম আসলাম, পাকিস্তানের এক সাবেক কূটনীতিক, বলছেন চীনের সঙ্গে পাকিস্তানের এতটাই সম্পর্ক যে তারা উপসাগরীয় অঞ্চলেও পৌঁছে যেতে পারে চীনের হাত ধরে। যদিও চীনের নাগরিকদের ওপর পাকিস্তানেও হামলা হয়েছে। তিনি বলেন, ভারত যেমন পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত উত্তেজনার অভিযোগ তোলে, তেমনি পাকিস্তানও বালুচিস্তানে ভারতের হস্তক্ষেপের অভিযোগ করে। কিন্তু চীনের লাভ সবসময় থাকবে তবেই যদি এই অঞ্চল শান্ত থাকে। তাই চীনের মূল লক্ষ্য নিজেদের অর্থনৈতিক স্বার্থকে সুরক্ষিত রাখা। চীন মধ্যস্থতা করতে পারে, তবে নিরপেক্ষতা বজায় রেখে। তাতে পরিস্থিতি শান্ত হবে, তবে তার আগে দরকার নিরপেক্ষ তদন্ত। চীনের কাছ থেকে পাকিস্তান কি আশা করে? যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে তাতে চীনের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। কূটনৈতিকভাবে বা প্রতিরক্ষাগতভাবে পাকিস্তান এখন চীনের দিকে তাকিয়ে। বেইজিং এর বিশেষজ্ঞ আইনার ট্যাঙ্গেল বলেন, যদি স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে পেহেলগামের হামলার সঙ্গে পাকিস্তানের সরকার বা তাদের পৃষ্ঠপোষিত কোনো সংগঠন জড়িত, তাহলে কিন্তু পরিস্থিতি পাল্টে যাবে। তবে এখনো তেমন কিছু দেখা যাচ্ছে না। ভারত আর যুক্তরাষ্ট্র ২০২০ সালে গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সই করে, যেখানে সন্ত্রাস দমন এবং অপরাধ দমন নিয়ে সহযোগিতা চুক্তি রয়েছে। এরপরে চীন আর পাকিস্তানও একইভাবে সহযোগিতার চুক্তি করে, তবে সেটা কোনো সামরিক জোট নয়। বর্তমানে চীনের সামরিক সহযোগিতা একমাত্র রয়েছে উত্তর কোরিয়ার সঙ্গে। তবে চীন আসলে কি করতে পারে? চীন পাকিস্তান সম্পর্কের গবেষক কায়েদ-এ-আজম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক মোহাম্মদ শোয়েব বলেন, চীন বরাবরই নিরপেক্ষ থাকার চেষ্টা করে। ভারতের সঙ্গেও চীন এখন ভালো সম্পর্ক রাখতে চায়, কারণ তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আগে থেকেই শুল্ক যুদ্ধে আছে। তাই আরেকটা যুদ্ধের ফ্রন্ট চীন খুলবে না। ভারত চীনের বড় ব্যবসায়িক অংশীদার, সেই কারণে চীন সরাসরি মুখ খুলবে না, বরং ইশারায় নিজের অবস্থান বুঝিয়ে দেবে। চীনের বক্তব্যে তাই বলা হয়েছে, পাকিস্তানের প্রতিরক্ষা ও সার্বভৌমত্ব নিয়ে চীনের পূর্ণ সহানুভূতি রয়েছে। তাদের প্রচেষ্টাকে চীন সমর্থন করে। অধ্যাপক শোয়েবের মতে, এই বক্তব্য আসলে চীনের এক প্রকারের সতর্ক সংকেত। যদি ভারত বালাকোটের মতো মুখ রক্ষার জন্য হামলা করতে চায়, তাহলে সেটা যেন দ্রুত শেষ হয়ে যায়। ২০১৯ সালে সারা বিশ্ব পাকিস্তানের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিল। এবার কিন্তু তেমনটা হয়নি। সেটা চীনের কূটনৈতিক সহায়তার ফল বলে মনে করেন শোয়েব। যুদ্ধ হলে চীন কতটা পাশে থাকবে পাকিস্তানের? শোয়েব বলেন, চীন সরাসরি যুদ্ধ করবে না, এটা পাকিস্তানের নীতি নির্ধারকেরা ভালোই জানেন। যদি ১ বছর আগের মতো পরিস্থিতি থাকতো, তাহলে হয়তো চীন সীমান্তে কিছু পদক্ষেপ নিত ভারতের বিরুদ্ধে, যাতে ভারত দুদিকে যুদ্ধের চাপ অনুভব করে। কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে। চীন ভারত সম্পর্ক এখন উন্নতির পথে। তাছাড়া পাকিস্তান এখনো উন্নত দেশ নয়, তাই অনেক প্রযুক্তির জন্য তাদের চীনের ওপর নির্ভর করতে হয়, বিশেষ করে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট। আর এই দিক দিয়ে চীন খুব একটা ধোঁকা দেয় না, বরং তারা বিশ্বে প্রথম বাইডু সিস্টেম সামরিক ব্যবহারে পাকিস্তানকে দিয়েছে। পাকিস্তান চীন থেকে যেসব অস্ত্র পেয়েছে, ভারতের নৌবাহিনী বা সেনাবাহিনীর গতিবিধি নজরদারি করার জন্য পাকিস্তান নির্ভর করে চীনের তথ্যের উপর। বিশেষ করে এমন ক্ষেপণাস্ত্র যেগুলো চোখে দেখা যায় না, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা BVR ক্ষেপণাস্ত্রের জন্য তারা চীনের ওপর ভরসা রাখে। শোয়েব বলেন, গত ৫ বছরে পাকিস্তানের প্রতিটি ৫টি অস্ত্রের মধ্যে ৪টি এসেছে চীন থেকে, আর যুদ্ধ শুরু হলে এটাই কাজে লাগবে। চীন P-115 ও SD-10 ক্ষেপণাস্ত্র দিয়েছে পাকিস্তানকে। এগুলো এতটাই আধুনিক যে বহু দূরের বিমানে লক্ষ্যভেদ করতে সক্ষম। আইনার ট্যাঙ্গেল বলেন, এসব অস্ত্র পুরনো চুক্তির অংশ। তবে ভারত আর পাকিস্তান দুই দেশেই পারমাণবিক শক্তি রয়েছে, আর সেটাই তাদের মধ্যে সরাসরি যুদ্ধ থামিয়ে রাখছে। ধ্বংসের ঠিক পূর্ব মুহূর্তে পৃথিবী যেন নীরব হয়ে যায়।
বাতাস থমকে দাঁড়ায়, আকাশ কালো হয়ে ওঠে, আর দিগন্তের ওপর থেকে ভেসে আসে যুদ্ধের দামামা। ভারত পাকিস্তান সীমান্তে এখন সেই নীরবতা, নিঃশব্দ এক ত্রাস। আগুন নিয়ে খেলছে ভারত, আর এই খেলায় যে আগুন জ্বালাবে সেই আগুনে পুড়ে ছাই হয়ে যেতে পারে তার ভবিষ্যৎ। ভারত যদি ভুল করে পারমাণবিক শক্তিধর পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, তবে ফলাফল হবে অভাবনীয়। তিন দিকের সীমান্তে একযোগে চাপ আসবে, একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন, আর ভেতর থেকে জ্বলছে দারিদ্র্য, বেকারত্ব আর সাম্প্রদায়িক ঘৃণার দাবানল। ভারত জুড়ে গর্জে উঠেছে এক অসহনীয় বাস্তবতা, যেখানে শত্রু শুধু সীমান্তের ওপারে নয়, ঘরের ভিতরেও। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর যখন ভারত যুদ্ধের রণহুঙ্কারে মুখর, তখন চুপি চুপি পাশের ঘরে প্রবেশ করছে চীন। কূটনীতির পর্দা সরিয়ে এবার সামরিক কৌশলে ভারতের বিপক্ষে সরাসরি অবস্থান নিয়েছে বেইজিং। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল চীনের অবস্থান নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির সমীকরণ পাল্টে দেওয়ার বার্তা। যদি যুদ্ধ বাঁধে, তবে ভারতকে একা লড়াই করতে হবে না শুধু পাকিস্তানের সঙ্গে, বরং চীন ও তুরস্কের সম্মিলিত রণতরঙ্গেও মোকাবিলা করতে হবে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, অন্তত 7টি তুর্কি সামরিক বিমান এরই মধ্যে পাকিস্তানে অস্ত্র সরবরাহ করেছে। এটি একটি বৃহৎ প্রতিরক্ষা সমঝোতার অংশ, আর তারই জবাবে পাকিস্তান জাহির করছে তার পরমাণু শক্তির ভয়াল চেহারা। পাকিস্তানি মন্ত্রী হানিফ আব্বাসির কণ্ঠে স্পষ্ট এক হুঁশিয়ারি। পাকিস্তানের 130টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র, শাহিন ও গজনবী মজুদ রয়েছে, শুধু নমুনা নয়, প্রস্তুত যুদ্ধের জন্য। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলছেন, অস্তিত্বের ওপর আঘাত এলে পরমাণু অস্ত্র ব্যবহারের দ্বিধা থাকবে না। এদিকে ভারত কাশ্মীরে জঙ্গি হামলার পর পাকিস্তানকে দায়ী করে উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে। সিমলা চুক্তি বাতিলের হুমকি, সিন্ধু পানি চুক্তি স্থগিত, সবকিছু মিলে এক জটিল দ্বৈরথে পরিণত হয়েছে উপমহাদেশ। পানি বন্টন চুক্তির চরম ধাক্কা দিতে চাওয়া ভারতকে পাকিস্তান সতর্ক করে বলেছে, পানির প্রবাহ থামানো মানেই যুদ্ধের ঘোষণা। কিন্তু এখানেই শেষ নয়, আন্তর্জাতিক পরিসরেও এবার ভারত পড়েছে কোণঠাসা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিবৃতিতে ভারতের নাম পর্যন্ত উল্লেখ করা হয়নি। 2019 সালে পুলওয়ামার সময় বিশ্ব যে সমর্থনে ভারতকে পৃষ্ঠপোষকতা দিয়েছিল, এবার সেই সমর্থনে ধোঁয়ার মতো মিলিয়ে গেছে। পাকিস্তানের কূটনৈতিক চাল এতই নিখুঁত ছিল যে বিবৃতিতে জম্মু ও কাশ্মীর শব্দদ্বয় ঢুকে পড়েছে। এই কূটনৈতিক পরাজয়ের পেছনে লুকিয়ে আছে ভারতের অজেয় ভাবনার ভাঙন, যেখানে তারা চেয়েছিল পেহেলগামকে অভ্যন্তরীণ এলাকা হিসেবে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে, সেখানে আন্তর্জাতিক মহলে আবার উত্থাপিত হয়েছে কাশ্মীরের বিতর্কিত মর্যাদা। এরই মাঝে কাশ্মীরের নিরীহ ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ভারতীয় বাহিনী। বহু পরিবার এখন খোলা আকাশের নিচে। মানবতা, ন্যায় বিচার সবকিছু আজ থেমে গেছে বুটের শব্দে। যেন গাজায় ইসরায়েল যা করছে, কাশ্মীরে ভারতও ঠিক সেটাই করছে। ভারতের নিজেদের ভেতর থেকে উঠে এসেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। খালিস্তানপন্থী নেতা গুরুত্ববন্ত সিং পান্নু ইতিমধ্যে দিল্লির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তার ভাষায়, যদি ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ বাঁধে, তবে অপ্রতিরোধ দেয়াল হয়ে দাঁড়াবে 2 কোটি শিখ। পাঞ্জাবের খালিস্তান আন্দোলনের নেতা সিং পান্নুর এক ঘোষণায় বলেছেন, ভারতের যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়াবে পাঞ্জাবের গোটা শিখ সম্প্রদায়। সম্প্রতি ওয়াশিংটন থেকে প্রকাশিত বার্তায় তিনি এই ঘোষণা দেন। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা কখনোই ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের ভূমি ব্যবহারে পাকিস্তানে আক্রমণ করতে দেব না। পান্নু বলেন, আমরা 2 কোটি শিখ পাকিস্তানের পক্ষে এক প্রাচীরের মতো দাঁড়িয়ে আছি। একই সঙ্গে তিনি ভারতের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের কঠোর সমালোচনা করেন। ভারতে বিশেষ করে শিখদের প্রতি যে দমনীতি চলছে, তা আজ গোটা বিশ্ব দেখছে। গ্লোবাল ফায়ার ইন্ডেক্স বলছে, চীনের সেনা সংখ্যা 20 লাখ, বাজেট $245 বিলিয়ন। ভারতের সেনা 14,40,000, বাজেট মাত্র 75 বিলিয়ন। শুধু সংখ্যা নয়, প্রযুক্তিতে অনেক এগিয়ে চীন। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, স্টেলথ যুদ্ধবিমান, সাইবার যুদ্ধ, মহাকাশ প্রযুক্তি সবখানেই তাদের শীর্ষ অবস্থান। তুরস্কের অস্ত্র, চীনের কৌশল, পাকিস্তানের পরমাণু, এই ত্রিমুখী চাপে ভারতের সামরিক উচ্চারণগুলো এখন কেবল বধির বাতাসে হারিয়ে যাওয়া প্রতিধ্বনি। ভারতের যদি এই সংখ্যাতে ভুল হয়, তবে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে তার আধিপত্যের সূর্য অস্ত যেতে পারে। এবং ঠিক এই মুহূর্তেই, যখন প্রতিটি পদক্ষেপ সিদ্ধান্ত নির্ধারণ করবে কোটি মানুষের ভাগ্য, পাকিস্তানের প্রধানমন্ত্রী শান্তির আহ্বান জানিয়ে স্বচ্ছ তদন্তে অংশ নিতে চাইলেন। আর ভারত প্রতিশোধের উন্মাদনায় জ্বলছে। এক পাশে সংযম, কূটনীতি, শান্তির বার্তা, অন্য পাশে দম্ভ, দখল আর দহনের আগুন। আর এই 2 ছায়ার মাঝখানে দাঁড়িয়ে আছে এক প্রশ্ন, এই আগুনে পুড়বে কে?